25শে ডিসেম্বর 1989 দুপুর 2:50 রোমানিয়ার সেনারা দুজন মানুষকে টানতে টানতে শুটিং গ্রাউন্ডের দিকে নিয়ে আসে। এই দুজনের হাত পেছন দিকে বাঁধা ছিল। এদের মধ্যে যিনি মহিলা ছিলেন তিনি বারবার চিৎকার করে বলতে থাকেন, আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে। কিন্তু অন্য আরেকজন যিনি ছিলেন সেই লোকটি নিজের মৃত্যুকে সামনে দেখতে পেয়েও একেবারে শান্ত ছিলেন। তিনি গুনগুন করে একটা গান গাইছিলেন, দ্য ইন্টারন্যাশনাল। তবে গানটা শেষ হওয়ার আগেই 100টারও বেশি বুলেট এই দুজনের শরীর ঝাঁঝরা করে দেয়। মাটিতে লুটিয়ে পড়েন রোমানিয়ার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাই চাউসেস্কু এবং তার ওয়াইফ এলেনা চাউসেস্কু। রোমানিয়া ইউরোপের একটা ভীষণই সমৃদ্ধশালী দেশ, কিন্তু আজ থেকে 40 বছর আগে এই দেশটার উপরে নেমে এসেছিল এক স্বৈরাচারী শাসকের কালো ছায়া। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এই স্বৈরাচারী শাসক নিকোলাই চাউসেস্কু প্রথম জীবন একটি জুতোর কারখানায় কাজ করতেন। প্রশ্ন হলো, একটা জুতোর কারখানা থেকে তিনি কিভাবে রোমানিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন, আর তিনি কি এমন করেছিলেন যে তাকে এইভাবে হাত বেঁধে শুটিং গ্রাউন্ডে নিয়ে গিয়ে লাইভ টিভিতে হত্যা করা হয়েছিল। তিনি কি আদৌ দোষী ছিলেন, নাকি এর পেছনে ছিল CIA বা MI6 এর মতো ওয়েস্টার্ন স্পাই এজেন্সিগুলোর কোনো ষড়যন্ত্র? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ আমরা দেখব যে ঠিক কিভাবে ইউরোপের এক স্বৈরাচারী শাসকের পতন হয়েছিল। এই ভিডিওর মাঝখানে একটা ছোট্ট প্রমোশন রয়েছে যেখানে আপনার আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, তাই আপনাদেরকে অনুরোধ করবো এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না। আর এই ধরনের ভিডিও বানাতে আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই অবশ্যই একটা করে লাইক করে দিন। 1989 সাল ডিসেম্বরের মাঝামাঝি রোমানিয়ার বুখারেস্ট শহরের প্যালেস স্কোয়ারে প্রায় 50,000-এরও বেশি মানুষ জড়ো হয়েছেন। এখানে বহু মানুষকে হয় সরাসরি তার স্কুল থেকে নতুবা অফিস থেকে জোর করে ধরে আনা হয়েছিল, আর তারা প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিলেন, কারণ তারা অপেক্ষা করছিলেন একটি মানুষের জন্য, নিকোলাই চাউসেস্কু, যিনি গত 24 বছর ধরে রোমানিয়ায় কঠোর হাতে শাসন করছিলেন। তবে আজ তার শাসনের শেষ দিন হতে চলেছিল। এই ঘটনার ঠিক 5 দিন আগে, মানে 17 ডিসেম্বর, রোমানিয়ার শহর তিমিসোরাতে একজন হাঙ্গেরিয়ান প্রিস্ট নিকোলাইয়ের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছিলেন, আর সে সময় নিকোলাইয়ের পুলিশ সেই প্রিস্টকে অ্যারেস্ট করতে যান। এতে তিমিসোরার যে সাধারণ জনগণ তার বিরোধিতা করতে শুরু করে, আর সে সময় নিকোলাইয়ের পুলিশ সেই সাধারণ মানুষদের উপর নির্বিচারে গুলি চালায়। মুহূর্তের মধ্যে সেই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। সারা দেশ জুড়ে নিকোলাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। সে সময় নিকোলাই নিজের ভাবমূর্তি আবার ঠিক করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি রোমানিয়ার রাজধানী বুখারেস্টে একটা মিটিংয়ের আয়োজন করেন, যেখানে তিনি লাইভ টেলিকাস্ট করে এটা দেখাতে চাইছিলেন যে রোমানিয়ায় এখনও তার পুরোপুরি কন্ট্রোল রয়েছে। কিন্তু এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। তো এদিন চেজেস্কু যখন বারান্দায় বেরিয়ে আসেন, তখন তিনি সামনে থাকা হাজার হাজার জনগণের দিকে তাকিয়ে হাত নাড়ান। সাথে সাথে চারিদিক যেন আনন্দে ফেটে পড়ে, সবাই হাততালি দেয়, তাকে অভিবাদন জানায়। কিন্তু এই সব কিছু ফেক ছিল। প্রথম সারির কয়েকটা মানুষ বাদে পুরো ভিড়টাই চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, আর এই হাততালির আওয়াজগুলো আসছিল ওখানে থাকা আশেপাশের স্পিকার থেকে। আর এই সব কিছুই হচ্ছিল নিকোলাইয়ের প্ল্যানিং মতো। কিন্তু নিকোলাই যখন ভাষণ দিচ্ছিল, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটা চিৎকার ভেসে আসে, আর এটা প্রি রেকর্ডেড ছিল না বা স্পিকারে বাজছিল না। নিকোলাই শান্ত হয়ে যায়। হঠাৎই তার পাশে দাঁড়িয়ে থাকা তার ওয়াইফ চিৎকার করে বলেন, সামওয়ান ইজ শুটিং, মানে কেউ গুলি চালাচ্ছে। আর দেখা যায় হাজার হাজার মানুষ দল বেঁধে সেই বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করছে যেখানে নিকোলাই এবং তার ওয়াইফ ছিল। নিকোলাই চিৎকার করে সেই জনগণকে পিছিয়ে যেতে বলেন, কিন্তু সেই জনগণ সেই সময় কারোর কথাই শুনছিল না। তবে কোনোভাবে সেই প্যালেসের সিকিউরিটি গার্ডরা সেই উন্মত্ত জনতাকে ব্যারিকেডের বাইরের দিকে ঠেলে দেয়। আর এই সময় এই জিনিসগুলো যাতে লাইভ টিভিতে সম্প্রচার না হয়, তাই ক্যামেরা আকাশের দিকে করে দেওয়া হয়েছিল। চেজেস্কু সে সময় ভিড়কে শান্ত করার জন্য শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং পেনশন বাড়ানোর কথা বলেন, কিন্তু তার উপর থেকে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তার বক্তৃতা শেষ হওয়ার পরেও ভিড় সরছিল না। দেখতে দেখতে পুরো বুখারেস্ট শহর জুড়ে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। চারিদিকে স্লোগান ওঠে, ডাউন অফ দ্য ডিক্টেটর, ডেথ অফ চাউসেস্কু। চাউসেস্কু এগুলো দেখে প্রচণ্ড রেগে যান। তিনি আরও বেশি পরিমাণে সৈন্য এবং ট্যাঙ্ক মোতায়েন করেন। পুরো শহর জুড়ে সেদিন চাউসেস্কুর আদেশে সেনাবাহিনী হত্যালীলা চালায়। সেদিন এত পরিমাণ মানুষ মারা গিয়েছিল যে পরের দিন সকালে রাস্তা ধোয়ার জন্য আলাদা করে জলের ট্যাঙ্কার আনা হয়েছিল। চাউসেস্কু ভেবেছিলেন তিনি এই বিদ্রোহকে দমন করে দিয়েছেন আর সব কিছু নর্মাল হয়ে গেছে, কিন্তু তিনি আন্দাজাও করতে পারেননি যে এরপর তার সাথে কী হতে চলেছিল। ভোর হওয়ার আগেই তিনি খবর পান
শ্রমিকদের একটা বড় দল তাদের কারখানা ছেড়ে শহরের দিকে আসছে। তিনি এই ভিড় আটকানোর জন্য পুলিশ এবং সেনাবাহিনীকে তাদের উপর গুলি করতে বলেন, কিন্তু এবার সেনাবাহিনীও বন্দুক নামিয়ে রাখে। তারাও এই বিক্ষোভকারীদের সাথে যুক্ত হয়ে যায়। চাউশেস্কু ইমিডিয়েটলি তার সমস্ত লয়াল অফিসারদের সাথে একটা মিটিং করে, কিন্তু এই মিটিং যখন চলছিল ঠিক তখনই সেখানে বিক্ষোভকারীরা পৌঁছে যায়। তারা সেখানে ভাঙচুর শুরু করে। চাউশেস্কু কোনো মতে ছাদে পালিয়ে আসেন, আর তিনি ইমিডিয়েটলি একটা হেলিকপ্টার ডাকেন। চাউশেস্কু আর এলেনা ভয়ে কাঁপছিল। বডিগার্ডরা তাদেরকে সিকিউরলি ছাদে নিয়ে যায়, আর এদিকে সেই ক্ষুব্ধ জনতা ছাদের দিকে যেতে শুরু করে। তবে লাস্ট মোমেন্টে চাউশেস্কু দুজন সিনিয়র অফিসার এবং দুজন বডিগার্ডের সাথে হেলিকপ্টারে উঠে পড়েন আর সেখান থেকে পালিয়ে যান। তিনি পাইলটকে বলেন যত দ্রুত সম্ভব শহরের উত্তর দিকে স্নাকফে, মানে যেখানে তার বাসভবন রয়েছে, সেখানে যাওয়ার কথা বলেন। নিকোলাই মরিয়া হয়ে মিলিটারিদের কাছে হেল্প চান। তিনি দুটো হেলিকপ্টারে করে তার সিকিউরিটির জন্য সেনা পাঠানোর নির্দেশ দেন, কিন্তু উল্টো দিক থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় মিলিটারি আর কোনো রকমভাবে চাউশেস্কুকে হেল্প করবে না, তাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। চাউশেস্কু সে সময় এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি নিজের সাথে করে যে দুজন অফিসারকে এনেছিলেন তিনি তাদেরকেও হেলিকপ্টার থেকে নামিয়ে দেন। আর এরই মধ্যে রেডিওতে আরও একটা ইনস্ট্রাকশন আসে। সেখানে ক্লিয়ারলি বলা হয় চাউশেস্কুর হেলিকপ্টার ইমিডিয়েটলি ল্যান্ড করতে হবে, নইলে মিলিটারি সেটাকে মিসাইল দিয়ে ব্লাস্ট করে দেবে। ফলে পাইলট এবার তাদের নামিয়ে দিতে বাধ্য হয়। এই সময় চাউশেস্কু এবং তার ওয়াইফ আর সাথে দুজন বডিগার্ড ছাড়া সেখানে কেউ ছিল না। মাত্র 1 ঘন্টা আগেও যিনি দেশের সবথেকে পাওয়ারফুল লিডার ছিলেন তিনি এখন নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছিলেন। এই সময় চাউশেস্কু একটা গাড়ি দেখতে পান এবং সেই গাড়িটাকে বুঝিয়ে সুঝিয়ে তিনি সেই গাড়িতে উঠে বসেন। এই গাড়িটা যিনি চালাচ্ছিলেন তিনি একজন বাইসাইকেল মেকানিক ছিলেন। সে সময় গাড়িতে করে তিনি টার্গোভিস্ট শহরের দিকে যাচ্ছিলেন। আর পথে যেতে যেতে চাউশেস্কু গাড়ির রেডিওতে শুনতে পান কিভাবে বিদ্রোহীরা বুখারেস্টে নিজেদের জয় ঘোষণা করে দিয়েছে। এই সময় গাড়ির চালক তাদেরকে ওই শহরের একটা এগ্রিকালচারাল ইনস্টিটিউটে লুকিয়ে থাকার পরামর্শ দেয়। চাউশেস্কু রাজি হয়, আর যখনই তারা দুজনে একটা রুমের ভিতরে ঢোকে বাইরে থেকে সেই রুমটা লক করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে স্থানীয় পুলিশ চাউশেস্কু এবং তার ওয়াইফ এলেনাকে অ্যারেস্ট করে এবং তাদের দুজনকেই মিলিটারির হাতে তুলে দেয়। তাদেরকে প্রথমে একটা মিলিটারি ব্যারাকে এনে রাখা হয়। এই সময় রোমানিয়ার ইমার্জেন্সি প্রেসিডেন্ট হন ইলিয়েস্কু। তিনি যত তাড়াতাড়ি সম্ভব চাউশেস্কুর বিচারের ব্যবস্থা করেন, আর তাদের বিচারের সভা বসে সেই মিলিটারি ব্যারাকেই। তাদের বিরুদ্ধে গণহত্যা, দেশের অর্থনীতি ধ্বংস করা এবং $1 বিলিয়ন জাতীয় সম্পদ তছরূপ করার অভিযোগ আনা হয়। আর এই সম্পূর্ণ বিচারের প্রসেসটাকে টিভিতে টেলিকাস্ট করা হয়। যে সময় তাদের অপরাধগুলোকে শোনানো হচ্ছিল তখন চাউশেস্কু হাসছিলেন। প্রায় 2 ঘন্টা ধরে সেই বিচারের সভা চলে, কিন্তু এদের দুজনের কাউকেই নিজেদের পক্ষ শোনাতে দেওয়া হয়নি। চাউশেস্কু সেই বিচার সভাকে অস্বীকার করেন এবং সেটাকে ইল্লিগাল বলেন, কিন্তু তাতেই বিচার ব্যবস্থায় কোনো ইম্প্যাক্ট পড়ে না। ইমিডিয়েটলি চাউশেস্কু এবং তার ওয়াইফ এলেনাকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চাউশেস্কু বারবার করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার চেষ্টা করেন, কিন্তু তার আপিল শোনাই হয় না। তাদেরকে যখন শুটিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল তখন চাউশেস্কু বলেন তিনি এলেনার পাশে দাঁড়িয়েই মৃত্যুবরণ করতে চান। তার এই দাবিটা মেনে নেওয়া হয়। এর মধ্যেই একজন সেনা দড়ি দিয়ে তার হাত বাঁধতে আসে। তখন চাউশেস্কু এবং এলেনা দুজনই তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তারা বারবার করে বলেন এর কোনো প্রয়োজন নেই, তারা পালাতে চান না, কিন্তু এবারও তাদের কথা শোনা হয় না। এদের দুজনের হাত বেঁধে শুটিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় আর ব্যারাকের একটি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো হয়। এলেনা রাগে চিৎকার করে সবাইকে গালাগাল এবং অপমান করতে থাকে, আর অন্যদিকে চাউশেস্কু শেষ মুহূর্তে খুব শান্ত হয়ে যান। তিনি একটা গান গাইতে শুরু করেন, দ্য ইন্টারন্যাশনাল, যেটা শ্রমিকদের আন্তর্জাতিক যুদ্ধের গান। কিন্তু গান শেষ হওয়ার আগেই গুলি চলে, আর প্রমাণস্বরূপ পরের দিন চাউশেস্কু এবং এলেনার মৃতদেহকে রোমানিয়ার টিভিতে দেখানো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে চাউশেস্কু কি এমন করেছিল যে তাকে এইভাবে হত্যা করা হলো? কিভাবে সে ক্ষমতায় এসেছিল? চলুন এবার সেই ইতিহাস বলি। 26শে জানুয়ারি 1918 রোমানিয়ার ওল্ড কান্ট্রি প্রদেশের একটা ছোট্ট গ্রামে নিকোলাই চাউশেস্কুর জন্ম হয়। তার বাবা আন্দ্রেসা একজন চাষি ছিলেন, তবে তিনি মাঝে মাঝে মদ্যপ অবস্থায় নিকোলাইয়ের উপর অত্যাচার করতেন। কম বয়সে চাউশেস্কু একটা জুতো কারখানায় কাজ করতে শুরু করেন, আর এই কারখানার মালিক যিনি ছিলেন আলেকজান্দ্রু সান্দেলেস্কু, তিনি সেই সময় স্থানীয় কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলেন। আর এই লোকটির কাছ থেকেই চাউশেস্কু ভীষণ পরিমাণে ইন্সপায়ার হয়েছিলেন এবং তার মধ্যেও কমিউনিস্ট চিন্তাভাবনা ঢুকতে শুরু করে। তবে সে সময় রোমানিয়ায় কমিউনিস্ট পার্টি ব্যান ছিল। এই কারণে চাউশেস্কু বেশ কয়েকবার জেলেও গিয়েছিলেন, আর এই জেলে গিয়ে তার সাথে পরিচয় হয় রোমানিয়ার কমিউনিস্ট পার্টির বিখ্যাত নেতা গিওরঘিউ দেজের সাথে।
খুব তাড়াতাড়ি চাউসেস্কু দেজের ঘনিষ্ঠ হয়ে যায়। 1947 সালে রোমানিয়ার রাজা মাইকেলকে সরিয়ে সেখানে কমিউনিস্ট শাসন শুরু হয়। আর এই সময় রোমানিয়া জুড়ে চাউসেস্কুর ক্ষমতা অনেকটা বেড়ে গিয়েছিল, কারণ তার পলিটিক্যাল গুরু মানে দেজ তাকে জেনারেল অ্যাসেম্বলিতে নিযুক্ত করেছিলেন। আর এখানেই 2 বছরের মধ্যেই চাউসেস্কু রোমানিয়ার ডেপুটি মিনিস্টার হয়ে যান। এমনকি সে সময় পার্টিতে দেজের পরই সব থেকে বেশি ক্ষমতা ছিল চাউসেস্কুর হাতে। আর চাউসেস্কুর ভাগ্য তখন বদলে যায় যখন 1965 সালে দেজ মারা যান। এই সময় পার্টির লোকেরা চাউসেস্কুকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেয়। আর 1974 সালে চাউসেস্কু দেশের সংবিধান বদলে ফেলেন এবং নিজেকে রোমানিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করেন। তবে ক্ষমতা থাকার সময় তিনি কিন্তু বেশ কিছু ভালো কাজ করেছিলেন। যেমন রোমানিয়ার প্রত্যেকটা শহরে তিনি ইউনিভার্সিটি বানিয়েছিলেন, ফলে খুব অল্প সময়ের মধ্যে সারা দেশ জুড়ে প্রচুর পরিমাণে ডাক্তার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার এবং ইকোনমিস্ট উঠে আসে। এর পাশাপাশি তিনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকেও জোর দিয়েছিলেন, ফলে রোমানিয়ায় বড় বড় কলকারখানা গড়ে ওঠে। চাউসেস্কু সে সময় দেশের জনসংখ্যা বৃদ্ধিতেও একটা বড় ভূমিকা পালন করেছিলেন। রোমানিয়ায় সে সময় জন্মহার দ্রুত গতিতে কমে যাচ্ছিল, তাই তিনি কঠিন আইন এনে ডিভোর্স, অ্যাবর্শন এগুলোকে নিষিদ্ধ করে দেন। ইভেন যে সমস্ত বিবাহিত দম্পতিরা সন্তান জন্ম দিত তাদেরকে সরকার থেকে পুরস্কারও দেওয়া হতো। এর ফলে রোমানিয়ার পপুলেশন মেইনটেইন থাকে। এবার প্রশ্ন হচ্ছে, চাউসেস্কু যদি তার দেশের জন্য এত ভালো ভালো কাজ করে থাকেন, তাহলে হঠাৎ করে কেন মানুষ তার বিরুদ্ধে চলে গেল? তাকে কেন সবাই হত্যা করতে চাইছিল? চলুন এবার সেই বিষয়ে জানা যাক। চাউসেস্কুর নীতিতে রোমানিয়ার জনসংখ্যা বেড়েছিল ঠিকই, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সেখানের মানুষের কোনো ধারণাই ছিল না। বহু বাবা মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরেই তাদেরকে ছেড়ে চলে যেত। এর ফলে রোমানিয়ায় অনাথ বাচ্চাদের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। আর সারা দেশ জুড়ে প্রচুর পরিমাণে অরফানেজ মানে অনাথালয় তৈরি হয়। আর সে সময় রোমানিয়া যে হেলথ সেক্টরে যারা কাজ করতেন তাদের কোনো আইডিয়াই ছিল না যে একটা অরফানেজকে কিভাবে মেনটেন করতে হয়। তাই বহু শিশু এইসব জায়গায় কোনো প্রপার সিস্টেম ছাড়াই বড় হচ্ছিল, ফলে তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হয়। 1973 সালে চাউসেস্কু রোমানিয়ার ফাইন্যান্স সেক্টরে উন্নতির জন্য আমেরিকা এবং ইউরোপ থেকে $13 বিলিয়ন লোন নিয়েছিলেন, কিন্তু এর বেশিরভাগটাই তিনি খরচ করেন নিজের লাক্সারিয়াস লাইফস্টাইলের পিছনে। আর শেষে যখন লোন শোধ করার সময় আসে, তখন তিনি রোমানিয়ার মানুষদের উপর ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেন। এতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে যায়। দেশ জুড়ে গ্যাস এবং খাদ্যের সংকট দেখা দেয়। কিন্তু চাউসেস্কু এবং তার ওয়াইফ দুজনেই আরামে দিন কাটাচ্ছিলেন। একদিকে যখন গোটা দেশ অরফানেজে ভরে গিয়েছিল আর এখানকার শিশুরা জঙ্গলের পশুদের থেকেও খারাপ জীবনযাপন করছিল, তখন চাউসেস্কু নিজের জন্য এক বিশাল বড় বিলাসবহুল প্রাসাদ তৈরি করেছিলেন। এমনকি সে সময় দেশের যে পার্লামেন্ট ছিল সেটাকেও তিনি আরও লাক্সারিয়াস করে দেন। আর সাধারণ মানুষ যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে, তিনি তাদের ফ্রিডম অফ স্পিচ মানে বাক স্বাধীনতাকে আটকে দেন। সংবাদপত্রের উপর তিনি সেন্সরশিপ করতে শুরু করেন। আর এখানকার মানুষরা যে ভোট দিয়ে তাদের লিডারকে পাল্টে ফেলবেন, সেই রাস্তাও চাউসেস্কু বন্ধ করে দিয়েছিলেন। তিনি কখনোই এখানে ফেয়ার ভোট হতেই দেননি। প্রত্যেকবার ভোটের শেষে তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতেন। চাউসেস্কুর বিরুদ্ধে যাতে জনগণ কথা বলতে না পারে, সেই কারণে রোমানিয়ার পুলিশ, আর্মি এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে তিনি ভীষণই পাওয়ারফুল করে দিয়েছিলেন। ইভেন সে সময় মানুষ নিজেদের বাড়িতে বসে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারত না। তারা ভয় পেত যে হয়তো সরকার তাদের কথা শুনছে। আর যারাই নিকোলাই চাউসেস্কুর বিরুদ্ধে কথা বলতো, হয় তাদেরকে গুম করে দেওয়া হতো, নতুবা হত্যা করা হতো। আর মানুষের এই ধৈর্যের বাঁধ সেদিন ভেঙে যায় যেদিন হাঙ্গেরি সেই প্রিস্টকে অ্যারেস্ট করার জন্য নিকোলাই চাউসেস্কু তার পুলিশ বাহিনীকে পাঠিয়েছিলেন। এবং সেখানে যখন সাধারণ মানুষ বিদ্রোহ করে, তাদের উপর পুলিশ গুলি চালিয়েছিল। আর এরপর যা হয়েছিল তা তো আপনাদেরকে আগেই বলেছি। কিন্তু এখানে একটা প্রশ্ন হয়তো আপনার মাথায় আসতে পারে যে চাউসেস্কু অপরাধ করেছে বুঝলাম, কিন্তু তার ওয়াইফ, তাকে কেন হত্যা করা হলো? দেখুন, চাউসেস্কুর ওয়াইফ এলেনাকেও হত্যা করা হয়েছিল। তার কারণ সে ছিল চাউসেস্কুর ডেপুটি প্রাইম মিনিস্টার এবং তাকে বলা হতো চাউসেস্কুর ডান হাত। মানে এতদিন ধরে চাউসেস্কু যা যা সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সব কিছুর সাথে এলেনা যুক্ত ছিলেন। রোমানিয়ার টিভিতে যখন চাউসেস্কুর মৃতদেহ দেখানো হয়, তখন গোটা রোমানিয়া উল্লাসে ফেটে পড়ে। এই ঘটনার পরেই রোমানিয়ায় গণতন্ত্র ফিরে আসে। 53 বছর পর সেখানের মানুষেরা ভোট দেওয়ার সুযোগ পান। নিজেদের ইকোনমিক ক্রাইসিস মেটানোর জন্য পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের বাজার তারা খুলে দেন। এখানে প্রচুর পরিমাণে ফরেন ইনভেস্টমেন্ট আসতে শুরু করে। আর বর্তমানে রোমানিয়া ইউরোপের অন্যতম ডেভেলপড কান্ট্রি এবং তারা আজকের দিনে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য। তবে শুধুমাত্র কিন্তু নিকোলাই নয়, পৃথিবীর বেশিরভাগ স্বৈরাচারের পতন ঠিক এইভাবেই হয়েছিল। নিকোলাই যাকে আইডিয়ালাইজ করতেন, সেই জোসেফ স্ট্যালিন, তার মৃত্যু কিভাবে হয়েছিল এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন।
আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।